बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम, आदाब। আজকে আমি কথা বলবো একটি জরিপ নিয়ে। কে কাকে কত ভোট দিচ্ছে, আজকে জরিপটা বেরিয়েছে। দেশের সব শীর্ষস্থানীয় পত্রিকা সেই জরিপটা প্রকাশ করেছে। তার আগে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশের 40 জন কর্মকর্তার তাদের সাফল্যের জন্য পাওয়া পদক এই অবৈধ সরকার বাতিল করেছে। দেখেন, শুধু পুলিশ না, যে কোনো কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি, যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেই সাফল্য অর্জন করতে হয়। এখানে বিষয়টা যে একেবারে 100% তা না, যে না, বিষয়টা এরকম। ধরেন আওয়ামী লীগ আমলের কথাই বলি, এই 15 বছরে বিভিন্ন সেক্টরে, পুলিশ সহ বিভিন্ন সেক্টরে তাদের ক্ষেত্রে পারফরমেন্সের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। পুলিশেরও প্রতি বছরই পিপিএম, বিপিএম, বাংলাদেশ পুলিশ, তারপরে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা তো সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা একাধিকবার রাষ্ট্রপতি পদক বা পুলিশ পদক পেয়েছেন। আমি যদি ধরি, এর মধ্যে সর্বোচ্চ পুলিশ পদক এ পর্যন্ত পেয়েছেন হারুনুর রশিদ, ডিবি হারুন। এখন যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা উচ্ছৃঙ্খলার সাথে জড়িত, যারা বেআইনি কাজের সাথে জড়িত, তাদের এই দেশে একমাত্র শত্রু ছিল, প্রথম এবং প্রধান শত্রু ছিল হারুন। সে 5 বার পিপিএম পেয়েছে, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে। বিকজ কেন সে এত বিতর্কিত হলো বা এত সমালোচিত এবং আলোচিত হলো? কারণ সব দিক থেকেই একটা কথা আছে না, যে এগিয়ে যায় তার পিছনে সবাই লাগে। হারুনের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, আমি হয়তো জানি না। কেউ জেনে থাকলে, কিন্তু এখন পর্যন্ত গত 1 বছরে প্রকাশ পায়নি যে ডিবি হারুনের অমুককে ধরে নিয়ে টাকা আদায় করেছে, অমুককে মেরে ফেলেছে, অমুককে বেআইনিভাবে ক্রস ফায়ার করেছে বা ট্র্যাপ করেছে, এসব করেনি। তার একটাই দোষ ছিল কি, তার ওখানে যদি কেউ কোনো অসুবিধা নিয়ে সুবিধা অসুবিধা শেয়ার করার জন্য, অভিযোগ করার জন্য যেত, সামাজিকভাবে যারা একটু গ্রহণযোগ্য ব্যক্তি বা একটু মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তাদেরকে সে আপ্যায়ন করত। কাউকে চা বিস্কিট দিয়ে, কাউকে কোকা-কোলা দিয়ে, কাউকে স্যান্ডউইচ দিয়ে, কাউকে সেরাটন সোনারগাঁ থেকে খাওয়া আনে। সেটার একটা লেভেল আছে। যেমন গয়েশ্বর চন্দ্র রায়, একজন সাবেক মন্ত্রী এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিনিয়র নেতা, তো সে যদি ডিবি অফিসে যায়, তো তাকে তো স্বাভাবিকভাবেই সেইভাবে সম্মানিত করতে হয়। তো এগুলিকে শেষ পর্যন্ত উল্টা করে প্রচার করা হয়েছে। তো যে কারণে আমি বললাম, যাদেরকে পুরস্কার দেয়া হয়েছে এই 15 বছরে আওয়ামী লীগের, দলের মধ্যে মানে
ধরে নিলাম যে একটা পুরস্কার পাবে 5 জন বা 50 জন, সেখানে 10 জন বা 200 জন ওই পুরস্কারটার প্রতিদ্বন্দ্বী থাকে। সবাই তো নিজের লোক দাবি করে, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পেতে হয়। তো যাই করুক, 50 জন অফিসারকে পদক দিলে সে 50 জন অফিসার তো শুধু সাফল্য অর্জন করে নাই, তার সাথে আরো 10 জন, 20 জন, 50, 200 জন অফিসার কাজ করেছে। তো এখন এই অবৈধ সরকার যেই 15 বছরে জঙ্গিবাদ, মাদক, ইপটিজিং, অ্যাসিড, তারপরে কি বলে কি গ্যাং, কিশোর গ্যাং, যত রকমের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্য কঠিন কঠিন যে সমস্ত অপরাধগুলো, সেগুলোকে যারা নিয়ন্ত্রণ করেছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে, তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে। এখন এই অবৈধ সরকার, যার কোনো পারফরমেন্স নাই, সে এখন যারা পারফর্ম করেছে তাদের সেই পদক বাতিল করতেছে। এটা তো সাময়িকের জন্য। আল্লাহর অশেষ রহমতে, জনগণের ইচ্ছায়, জনগণের সমর্থনে আওয়ামী লীগ যখন ফিরে আসবে, তখন এরা আরো বেশি উপকৃত, আরো বেশি পুরস্কৃত হবে। এটা তো সাময়িক। আর তাদের পদক বাতিল করলে কি তাদের পারফরমেন্স বিলুপ্ত হয়ে যাবে? কখনোই না। খারাপ লোকরা জানে এরা কত কঠোরভাবে তাদেরকে দমন করেছে। ভালো লোকরা জানে তারা কতটুকু শান্তিতে ছিল, ওই শান্তিটার জন্য এরা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে। এদের দায়িত্ব সেটা করা, কর্তব্য, কিন্তু তারপরেও সবাই করে না। যারা করে এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, লোভ লালসার ঊর্ধ্বে, তাদেরকে পুরস্কৃত করা হয়। তাদেরকে পুরো এটা এক ধরনের, এখন যারা আছে, তো এই যে এই প্রচলনটা যে চালু করলো, এরা তো অনেক রাস্তা দেখিয়েছে, সাংবাদিকতার রাস্তা দেখিয়েছে, কিভাবে সাংবাদিকতা করতে হবে, কিভাবে মিডিয়া চলবে। এরা রাস্তা দেখিয়েছে যাদের চাকরি চলে গেছে অপরাধের কারণে, অনিয়মের কারণে, তাদেরকে 5 বছর 10 বছর পরে এনে চাকরিতে জয়েন করাইছে। তো অনেক রাস্তায় তো এগুলি দেখাইছে। এগুলি তো সব আবার রিপিট হবে, এগুলো তো সব আবার রিপিট হবে। এই যে আজকে 40 জনের পদক বাতিল করা হলো, তো এর আগে যে সমস্ত আমলে, বিএনপির আমলে বা অন্যান্য সময়ে যাদের পদক দেওয়া হয়েছিল, সেগুলি কি আর থাকবে? পথ যখন দেখাইছে, পথে তো অন্যরাও হাঁটবে। আর এর তো কোনো দায় দায়িত্ব নেই, ইউনূসের তো কোনো দায় দায়িত্ব নেই, তো কাজ আছে কাল নাই, যে কোনো সময় পালাবে। তো যার জন্য প্রত্যেকটা, আমি তো সবসময় বলি, এর কাজটা হলো যে নিজে যা করার, এই দেশের 12টা বাজানো, মির্জা আব্বাসের কথা 48টা বাজানো শেষ। এখন ভবিষ্যতে কেউ এসে সে যেন শান্তিতে না থাকতে পারে, সে যেন কোনো কাজ করতে না পারে, সে যেন সব এইগুলি যে করছে এগুলি রিটালিয়েট করে, এগুলির প্রতিশোধ নেয়, সেগুলি করতে যে আরো কিছু অপকর্ম হবে এবং হবেই। আপনি 100% তো আর থামায় রাখতে পারবেন না। তো সেগুলি করানোর জন্য সে এখন এই রাস্তাগুলি বের করতেছে। এইগুলো ইউনূসের ম্যাজিক। দেখেন, আজকে একটা জরিপ বেরিয়েছে। জরিপটা দেখে আমি একটু হাসলাম। এই কারণে যে ওই জরিপে দেখিয়েছে, এই জরিপটা জুলাই মাসে হয়েছে, জুলাই মাসের 20 তারিখের দিকে, 1 থেকে 20 তারিখের মধ্যে, জানেন তো সর্বশেষ। ওই জরিপে দেখিয়েছে বিএনপি 12% ভোট পাবে। এখন যদি, এখন না, এটা 1 মাস, এই 1 মাসের মতো, 1 মাস আগের কথা, তা ভোট আরো কমছে এখন। জামাতকে দেখাইছে 10%, এনসিপি কে দেখাইছে 3%-এর একটু কম। তার মানে এরা সবাই মিলে, এই 3 দল মিলে
25%-এর মতো। তো বাকি 75% ভোট কোথায় যাবে? আমার ফাইন্ডিংসটা এখানে 50%-এর কাছাকাছি 48.50% মানুষ যেখানে বলে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তখন বুঝতে হবে গা বাঁচানোর জন্য, মবের থেকে বাঁচার জন্য তারা মুখ খুলে নেই। আর বিএনপি জামাতের কথা যেগুলি, যে 12%, আমি তো অবাক যে জামাত ইসলাম কিভাবে 10% ভোট পায়। অসম্ভব। ভোট তো হবে, আর জামাত তো একা ভোট করবে না, সেটাও নিশ্চিত। বিএনপি না নিলে তো করবেই, তো এক সিটও পাবে না, সেটাও নিশ্চিত। আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করলে এক সিটও পাবে না। আর বিএনপি একেও যদি নির্বাচন করে, আওয়ামী লীগ নাই, তাহলেও যদি বিএনপি না দেয় তাহলে এক সিটও পাবে না। এই হলো জামাতের অবস্থা। যদি প্রশ্ন আছে ভোট, জামাত তো কখনো 6%-এর উপরে ভোট পায় নাই। তো গত এক বছরে জামাত এমন কোনো ভালো কাজ করে নাই, খারাপ কাজ ছাড়া। রক কাটা, মব ভায়োলেন্স করা, চাঁদাবাজি করা, দখলবাজি করা, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া, যুদ্ধের অপরাধী যাদের সাজা হয়েছে তাদের ছবি টাঙ্গায় আবার সমাবেশ করার দুঃসাহস দেখানো, এগুলি করে তো জামাতের ভোট বাড়ার কথা না। 6% ছিল, আরো 2% কমবে। তারপরে ভোট আসলে কত কিছু হবে সেটা তো তখন দেখা যাবে। তো এখানে জামাতকে 10% দেখানো হয়েছে, এখানেও ভোট কম। এখন বিএনপি যারা এই মুহূর্তে মানুষ যারা বিএনপি করে না বা জামাত করে না, তারাও কেউ কেউ বলবে আমি বিএনপি করি, বিএনপিতে ভোট দেব, বা আমি জামাত করি। কারণ হলো তার স্কিল সেভ করার জন্য। এই যে জিজ্ঞেস করলো সে কিনা আবার কাউকে বলে দিল, তাহলে তো লাইফ হেল। তো এরকম একটা ভীতিকর অবস্থার মধ্যেও যদি বিএনপির মতো দল 22-23%-এর থেকে 12%-এ নেমে আসে, তখন আমার হাসিটা এই কারণে আসে, তারেক জিয়া গতকালকে, যে প্রবাসী অনলাইন নেতা বিএনপির তারেক জিয়া, সে বলছে আমি শীঘ্রই আসব। এখন এই আজকের জরিপের পরে, আমার ফেসবুকে আজকে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছি, যে আজকের এই জরিপের পরে তারেক জিয়া কি শীঘ্রই শব্দটা, দুইটা শব্দ শীঘ্রই আসব, এখান থেকে শীঘ্রই শব্দটা বাতিল করে দিবেন, নাকি দুইটা শব্দই বাতিল করে দিবেন, শীঘ্রই আসব কোনোটাই না? কারণ আমি কালকে বলেছি যে এই লোকটাকে মিসগাইড করা হচ্ছে, তার কাছে সঠিক তথ্য নাই, দেশটা কোথায়। তিনি এবং তার যারা সাঙ্গপাঙ্গ বা তার দলের লোকজন দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, দেশের মানুষকে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, কি পরিমাণ মানুষের উপরে জুলুম করেছে এই এক বছরে। 1 থেকে 6 সাল মানুষ, অনেকে এই আজকে তরুণ সমাজ অনেকে জানে না, ভুলেও গেছে, বা অনেকে বিশ্বাস করে না যে এগুলি এত দুর্নীতি কি করতে পারেন নাকি, অনেকেই। কিন্তু গত 1 বছরে দেখে মনে করতেছে তারা ক্ষমতায় না যাইতেই, মানে ফুল পাওয়ারে না, হাফ পাওয়ারে, তাতেই তারা এই কাজগুলো করেছে। তাহলে যে 2001 আর 2006-এর কথা বলছি, সে তখন যে কি হয়েছে, আর সামনের দিনগুলোতে আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক এই দেশকে, যদি কোনো না কোনো ভাবে এরা ক্ষমতায় যাইতে পারে, তাহলে এই দেশের কি হবে? কেন বিএনপি আজকে বলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না? একজনে আমাকে প্রশ্ন করেছে আমার ফেসবুক পোস্টে আজকে, ওই পোস্টের পরে, যে বিএনপি ছাড়া ইলেকশন তাইলে কিভাবে হলো? তো আমি বলেছি, আবারও বলি আপনাদেরকে,
বিএনপিকে তো কেউ নির্বাচনে যেতে বাধা দেয়নি, না বলেনি, না বিএনপি আসতে পারবে না বা বাধাগ্রস্ত করা হয়েছে, বরং বিএনপিকে অনেকভাবে দেশি বিদেশি মাধ্যমে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে, চেষ্টা করা হয়েছে তাদেরকে নির্বাচনে আনার জন্য। 14 সালে তাদেরকে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কোনো 5টা মন্ত্রণালয় তারা নেই, কোনো সমস্যা নেই, এটা আইন কানুনের মধ্যে পড়ে না, নিয়মের মধ্যে পড়ে না, তাদেরকে শুধু আনার জন্যে যে আসো নির্বাচন করো, জনগণের ম্যান্ডেট নাও। যে নির্বাচনের তফসিল ঘোষণার পর যে সরকারটা থাকবে ওইটা আর কোনো দলীয় সরকার না, ওইটা কেয়ারটেকার সরকার, নির্বাচনকালীন সরকার, কেয়ারটেকার না, নির্বাচনকালীন সরকার। সেই সরকারে বিএনপিকে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই যেই পদ চায় সেই মন্ত্রণালয় দিয়ে দেওয়া হবে। তারপরে তারা আসে নাই, কারণ এই যে ডিপি স্টেট আজকে যারা ইউনুসকে এনে বসাইছে, তারা তখন তাদেরকে আশা দিছিল যে এইরকম ঘটনা ঘটবে। 5 তারিখে যেই ঘটনা ঘটাইছে, এই ঘটনা 2013 সালের শেষের দিকে ঘটার কথা ছিল, যেটা 2007 সালের 1/11-তে মঈনুদ্দিন যেটা ঘটিয়েছে, যে 22শে জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল 7 সালের, সেটাকে ঠেকানোর জন্য, যেহেতু আন্দোলন এত বেগবান হয়েছে যে ঘর থেকে কেউ বাইরে পারতেছে না, বিএনপি লকআপ, এখন ওই ঘরেও হামলা হতে পারে, তখন যায় তাদেরকে সেভ করার জন্য খালেদা জিয়া 9 জনকে ডিঙ্গিয়ে যে জেনারেলকে মেজর লেফটেন্যান্ট জেনারেলকে জেনারেল বানিয়েছে, সেনাপ্রধান বানিয়েছে, সেই মঈনু আহমেদই ওই ডিপ স্টেটের কথায়, কর্তার কথায়, আমাদের সেনাবাহিনীর কর্তা তো ওয়াশিংটনে বসে, হোয়াইট হাউসে বসে, ওই কর্তার কথায় তখন ইন্টারভেন করেছে। ওই একই ঘটনা ঘটানোর কথা ছিল 2013 সালের ডিসেম্বরের শেষ দিকে, এই ইকবাল করিম ভুইয়া। কিন্তু যেভাবে হোক এটা জানাজানি হয়েছে, বোঝা গেছে। ব্যক্তিগতভাবে আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু তথ্য দিয়েছি, তারপরে যা যা ব্যবস্থা দেওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা নিয়ে ওই সময় ঠেকানো গেছে। ইকবাল করিম ভুইয়ার এত শোক কেন, এত ক্ষোভ কেন? তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে পারে নাই, সাকসেসফুল হতে পারে নাই, ওইটাই ছিল তার বড় ক্ষোভ। সে ছোট হয়ে গেছে বড় কর্তাদের কাছে, যার জন্য সকল সুবিধা নিয়ে, বড় বড় পাওয়ার প্ল্যান্ট নিয়ে আখের গুছিয়ে এখন আওয়ামী লীগ সরকার খারাপ, এখন শেখ হাসিনা খারাপ। তো যাই হোক, তো সেই জন্য তখন তারা আশা করছিল এরকম একটা কিছু করবে, তারপর তাদেরকে ক্ষমতায় ওই একটা নির্বাচনে 2001 সালের পরে যেটা হয়েছে নির্বাচন, ওইরকম একটা নির্বাচন করে সামরিক বাহিনী তত্ত্বাবধানে বাস ক্ষমতায় নিয়ে আসবে। তো সেটা তো হলো না। 18 সালে আবার সেই ডিপ স্টেট কর্তাদের চাপেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা নির্বাচনে আসতো না, তারা কখনোই আওয়ামী লীগের সাথে নির্বাচনে আসবে না। 2024 সালে ডোনাল্ড নু নিজে এসে সবার সাথে কথা বলে তারপরে তাদেরকে রাজি করতে, এটাও আইওয়াস, এটা তো বলছে, কিন্তু ডোনাল্ড নু বলে গেছে তোমরা নির্বাচনে যাইও না, আমাদের পরিকল্পনা পরিষ্কার, নির্বাচন হলেও আমরা হয় ঠেকাবো, না হলেও নির্বাচনের পরপরই আমরা এই যে জুলাই আগস্টে যে কাহিনী ঘটলো সেটা ঘটাইছে। তো বিএনপিকে তো মানা করে নাই কেউ নির্বাচনে, সেটা তাদের সিদ্ধান্ত, তারা নির্বাচনে যাবে না আওয়ামী লীগ সরকারের অধীনে। তো এখন কেন সেই কথাটা আসে যে বিএনপিকে ছাড়া নির্বাচন করেছে? বিএনপিকে তো জোর করে এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে যায়, তুমি কিভাবে ঠেকাচ্ছ, কিভাবে আইন করে আওয়ামী লীগকে আটকাই দিতেছ, কিভাবে নৌকা মার্কা তালিকা থেকে সরাই দিছ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো। সেটাও আমি আজকে আমার ফেসবুকে উল্লেখ করেছি যে আজকে যারা ইউনূসকে বসিয়েছে, যে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া তার পক্ষে পিআর করেছে,
তাকে হাইলাইট করেছে, তাকে দেবতা বানিয়েছে, বিশ্ববিখ্যাত বানিয়েছে। তাকে সেটা করতে গিয়ে আওয়ামী লীগকে মেলাইন করা হয়েছে, শেখ হাসিনাকে ছোট করা হয়েছে, আওয়ামী লীগের বদনাম দেওয়া হয়েছে। এগুলি যারা করেছে সেই তারাই আজকে মুখ খোলা শুরু করছে। তারা এক বাক্যে সবাই বলতেছে। আর আটলান্টিক কাউন্সিল থেকে শুরু করে সমস্ত বড় বড় মিডিয়া, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরা, ইকোনমিস্ট, সবাই এখন এক বাক্যে বলছে ইউনূস চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশ আগে যেখানে ছিল তার চেয়ে অনেক খারাপ জায়গায় চলে গেছে। তো এখান থেকে ইউনূসকে কে বাঁচাবে? এটা তো হলো মিডিয়াতে, এটা হলো প্রাইমারি সিগন্যাল, যে হোয়াইট হাউস থেকে বা স্টেট ডিপার্টমেন্ট থেকে কখন সিগন্যালটা আসবে, ব্রাসেলস থেকে ইউরোপীয় ইউনিয়ন কখন সিগন্যালটা দিবে, আর এরা যখন দেওয়া শুরু করবে তখন জাতিসংঘে মুখ খুলবে। এইটাই এখন প্রক্রিয়াধীন আছে। এইটা যে হবে সেটার প্রাথমিক গ্রাউন্ড ওয়ার্ক হয়ে গেছে। সো এখন ইউনূসের কাছে প্রশ্ন থাকবে যে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া তুমি করতেছো কোন হিসাবে? একটা প্রাচীনতম দল, বাংলাদেশ সৃষ্টি করা দল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, অ্যাজ ফার এজ লাস্ট ইলেকশন, লাস্ট ফেয়ার ইলেকশন ইজ কনসার্ন, 2008। তো সেই দলকে তুমি বাদ দিয়ে যে নির্বাচন করবা, এটার লেজিটিমেসি কোথায়? এটার অ্যাকসেপ্টেবিলিটি কোথায়? তারপরেও আবার সেই দলকে তুমি কি করে নিষিদ্ধ করেছ, এটা তো অ্যাকসেপ্টেবল না। তো এই কথাগুলো আসতেই হবে, সেই কাজ হয়ে গেছে। এই কথাগুলো আনার জন্য যে গ্রাউন্ড ওয়ার্কগুলি দরকার, যে অ্যাডভার্টাইজমেন্ট দরকার, সেগুলো হয়ে গেছে। এখন সময় হলো সেইটা, যে কোনো সময়, যে কোনো সপ্তাহে, যে কোনো দিন আপনারা এই কথাগুলো শুনবেন। কারণ যেই প্রবলেমগুলোকে বলা হয়েছে, এই প্রবলেমগুলোর সলিউশন ডক্টর ইউনূসের কাছে নাই। এই ডেভিল সেই সলিউশন দিতে পারবে না। তো কি দাঁড়ালো? বিএনপির টালে পরে সে আজকে যেই কাজটা করতে গেল, সে নিজের যে একটা সেফ এক্সিট পেত, এখন সে আমি বলেছি আম আর সালা দুইটাই যাবে তার। কেন? আম কি সালা কি? আম হলো তার সেফ এক্সিট, আর সালা হলো সে যে অবৈধ সম্পদের সাম্রাজ্য গড়ে তুলছে, এগুলো সব সে কুয়াতে হবে, কিছুই সে রাখতে পারবে না। এগুলি সব জাতীয়করণ করা হবে, কারণ এগুলির বৈধ কোনো সোর্স নাই। বৈধ সোর্স হলো যে যেখানে টাকা সেখানে না দিয়ে সেগুলি ব্যক্তিগত পথে আত্মসাৎ করেছে, এবং সমস্ত মামলা যেগুলি প্রত্যাহার করা হয়েছে সব আবার রিভাইভ করা হবে। সো দ্যাট ইজ কল আম এন্ড সালা, বোথ উইল বি লস্ট। এখন আজকে গেছে মালয়েশিয়াতে, সেখানে প্রোটোকল অফিসার তারা বিমানবন্দরে স্বাগত জানাইছে। উনি নাকি ওনার বন্ধুর দেশে গেছে, ওনার বন্ধু ওখানে বসে আরাম কাজ কাম করতেছে, আর বিমানবন্দরে পাঠাইছে প্রোটোকল অফিসার। এই হলো বন্ধুর মর্যাদা, এখন এই পর্যায়ে আসছে। সব জায়গায় একই কাজ করছে, যেখানেই গেছে কোনো জায়গায় তাকে প্রোটোকল দেওয়া হয় না, কারণ সবাই জেনে গেছে হি হ্যাজ লস্ট, হ্যাজ গন। এখন আমাদের সেনাবাহিনী চাকরি করে বাংলাদেশের হুকুম মানে ওয়াশিংটনের, তো অপেক্ষায় আছে তারা কখন ওয়াশিংটন থেকে হুকুম আসবে, এবং আসবে হুকুম। এটা নিয়ে আমি কথা বলবো কালকে, পরশু, হয়তো কালকে বলতে পারি। এই যে ট্রাম্প পুতিন যে মিটিং হচ্ছে, এটা শুধু বিশ্বের জন্য না, এটা শুধু ইউক্রেনের জন্য না, এটা শুধু ইউরোপের জন্য না, এটা শুধু বিশ্বের জন্য না, ইন্ডিয়ার জন্য না, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো বাংলাদেশ নিয়ে সেখানে কোনো আলোচনা হবে না, বাট এটার সাবসিকুয়েন্ট যে ইমপ্লিকেশন, সেখানে বাংলাদেশে বাতাস লাগবে, বাংলাদেশ সেখানে টাচ করবে, বাংলাদেশও সেখানে চেঞ্জ সুইচিং হবে, হতেই হবে।
আপসে হোক আর জোরে হোক, হতেই হবে। যাই হোক, কালকে হয়তো এটা নিয়ে আলোচনা করব, এটার আরো বিস্তারিত বিষয় আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।